আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। জনাব নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, কিন্তু তিনি এই প্রশ্নের উত্তরগুলো কি কখনো মেলাতে পারবেন? অথবা তিনি যেই ভুলগুলো করে গেছেন সেই ভুলগুলো কি তিনি আবার শুধরাতে পারবেন? এবং সেই ভুলগুলো শুধরিয়ে তিনি কি আবারও জনপ্রিয়তায় যেতে পারবেন? যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, বিশেষ করে ছাত্র সমন্বয়কদের কাছাকাছি যারা থাকেন বা এই নাহিদ ইসলামের পাশাপাশি যারা থাকেন, তারা যদি কেউ আমার এই ভিডিওটা দেখেন, তাহলে এই ভিডিওটা বা আমার এই মেসেজগুলো নাহিদ ইসলামের কাছে অবশ্যই পৌঁছে দেবেন। ছাত্র সমন্বয়কদের মধ্যে আমার 4 জন ব্যক্তি অত্যন্ত পছন্দের। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে এই নাহিদ ইসলাম, 2য় নম্বরে হচ্ছে আসিফ মাহমুদ, 3য় নম্বরে হাসানাত আবদুল্লাহ এবং 4র্থ নম্বরে আমার এলাকার ছোট ভাই হান্নান মাসুদ। এই 4টা ছেলেকে আমার অত্যন্ত পছন্দ। যদিও হাসানাত আবদুল্লাহ এবং হান্নান মাসুদ এই 2 জন ব্যক্তি এখনও পরিপূর্ণভাবে ম্যাচুরেট হতে পারেনি, বা বয়সের কারণে হোক বা অন্য কারণে হোক, তারা এখনও সম্পূর্ণরূপে ম্যাচুরেট না। কিন্তু নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে আমার যথেষ্ট ম্যাচুরেট মনে হচ্ছে। প্রতিটা মানুষই কিন্তু ভুল করে এবং ভুলের ঊর্ধ্বে কেউ নয়, এবং মানুষ মাত্রই কিন্তু ভুল করে। কিন্তু কিছু কিছু ভুল আসলে মানুষকে আসলে শেষ পর্যন্ত আর সংশোধন করতে পারে, বা সংশোধন করলেও সেটা কি আর সঠিকভাবে কার্যকরী হয়? আমি আজকে এই ছাত্র সমন্বয়কদের যে ভুলগুলো ছিল 5ই আগস্টের পর, সেই ভুলগুলো নিয়ে আসলে কথা বলবো। তাই যারা ভিডিওটা দেখতেছেন, সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে প্রায় 16 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, এবং শেষ পর্যন্ত তারা ক্ষমতায় টিকে থাকতে যেই প্রক্রিয়াগুলো অবলম্বন করছিল, এই প্রক্রিয়াগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল, এবং এই প্রক্রিয়ার কারণে আসলে আমাদের দেশ এবং জাতি মারাত্মক ঝুঁকির মধ্যে যাচ্ছিল। আওয়ামী লীগের এই পরিণতির জন্য কে দায়ী, এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করতেছি। সেই ভিডিওতে আমি আওয়ামী লীগের এই ভুলগুলো এবং আওয়ামী লীগ কতটা ঝুঁকিপূর্ণভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা শীঘ্রই আসতেছে, আপনারা অবশ্যই দেখবেন, বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন। কিন্তু এই জুলাই অভ্যুত্থান এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হওয়ার পর আমি স্বপ্ন দেখেছিলাম যে এই তরুণ সমাজ এই বাংলাদেশটাকে আসলে ভিন্ন একটা জায়গায় পৌঁছে দেবে, এবং বাংলাদেশ অনন্য একটা উচ্চতায় চলে যাবে। এবং সেই স্বপ্ন কিন্তু আমিও দেখেছিলাম, এবং এই ছাত্রদের মাধ্যমে দেখেছিলাম। কিন্তু ছাত্ররাও সেমভাবে সেই ভুলগুলো করেছে, যে ভুলগুলোর কারণে আসলে যেই স্বপ্নটা আমি এই ছাত্রদেরকে দিয়ে দেখেছিলাম, সেই স্বপ্নটা আর পূরণ হবে বলে আমি মনে করছি না। তাই আমি আজকে এই নাহিদ ইসলাম সহ এই ছাত্র সমন্বয়করা যেই ভুলগুলো করে গেছে এবং যেই মারাত্মক ভুলগুলো করেছে, সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রথমে ছাত্রদের আন্দোলনটা সূত্রপাত হয় কোটা সংস্কার আন্দোলন দিয়ে, আর সেটা শেষ হয় সরকার পতনের আন্দোলন দিয়ে। এবং সেই আন্দোলনে এই ছাত্ররা বা সমন্বয়করা আসলেই সফল হয়েছে। কিন্তু এই সফল হওয়ার পর ছাত্রদের একটা বক্তব্য ছিল এই রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, এবং বাংলাদেশে যে রাজনীতি চলতেছে এই রাজনীতিও সংস্কার করবে। এবং বিগত 53 বছর বাংলাদেশ যেই গতিতে চলেছে, যে সিস্টেমে চলেছে, এই পুরো সিস্টেমটাকেই পাল্টে দেওয়ার আসলে ঘোষণা দিয়েছিল এই সমন্বয়করা। এই কারণে আমিও স্বপ্ন দেখেছিলাম হয়তো আমরা নতুন এক বাংলাদেশ পেতে যাচ্ছি। কিন্তু এই ছাত্র সমন্বয়কদের যেই ভুলের কারণে আমরা সেই স্বপ্ন আসলে স্বপ্নই থেকে যাচ্ছে, সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না। 5ই আগস্টের পর বাংলাদেশে যারা আওয়ামী লীগ করতো এবং আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ছিল, ঠিক এই লোকগুলো ছাড়া বাকি যে আওয়ামী লীগের ছিল বা আওয়ামী লীগের যেসব লোকগুলো আসলে এই বাংলাদেশের এই প্রেক্ষাপট বা এই রাজনীতি পছন্দ করতো না, তারাও কিন্তু এই ছাত্রদেরকে সমর্থন করত এবং তাদেরকে পছন্দ করত। এমনকি বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, বা অন্যান্য যেই সব দলের সমর্থকরা রয়েছে, মোটামুটি ধরা যায় যে প্রায় 80 থেকে 85% মানুষ
আসলে এই ছাত্র সমন্বয়কদেরকে পছন্দ করত এবং তাদের এই দাবিগুলোর সাথে একমত ছিল। এবং এই ছাত্ররা আসলে জনগণের কাছে একটা হীরার টুকরো হিসেবে আখ্যায়িত ছিল এবং তারা একটা আলাদা একটা সম্মানের ব্যক্তিত্ব তৈরি হয়েছিল। কিন্তু ছাত্রদের বর্তমান যদি আপনি এই জনসমর্থন বলেন বা মানুষ তাদেরকে কোন চোখে দেখে, এটা যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন এখন কত পার্সেন্ট মানুষ আসলে এই ছাত্রদেরকে পছন্দ করে, সেটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এর মূল কারণটা হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক রাজনৈতিক দল রয়েছে এবং জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যদি আপনি হিসাব করেন তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং চরমনাই, আরও অন্যান্য বাম ডান ছোট ছোট সংগঠন রয়েছে, কিন্তু সেগুলো এত জনপ্রিয় নয়। এই যে 5টা দলের নাম বললাম, এই 5টা দলের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই ছাত্রদেরকে আসলে পছন্দ করত এবং নিজেদের ছোট ভাই মনে করত, ছোট ভাইয়ের স্নেহে কিন্তু তাদেরকে মনে করত। কিন্তু তারা এই জনপ্রিয়তাটা এবং তাদের প্রতি এই বিশ্বাসটা কেন হারিয়েছে? এমনকি আপনারা দেখেছেন যে যখন বন্যা হয়, এই বন্যায় সাধারণ মানুষ কিভাবে এই ছাত্রদের উপর কতটা ভরসা করলে নিজের গায়ের গহনা খুলে তাদের হাতে তুলে দিয়েছিল, তোমরা গিয়ে এই বন্যার্ত মানুষদেরকে সহযোগিতা করো। মানে অন্যান্য গ্রুপ কিন্তু কাজ করেছে, কিন্তু ছাত্রদের উপরে মানুষের এরকম একটা আস্থা এবং একটা ভালোবাসা জন্ম নিয়েছে যে তাদের মাধ্যমে এই বন্যা দুর্গত এলাকার মানুষদের সহযোগিতা করাতে চেয়েছে এই সাধারণ মানুষ। কিন্তু বর্তমান সময়ে এই ছাত্রদের এই জনসমর্থন এবং ছাত্রদের প্রতি মানুষের যে ভালোবাসাটা, এটা কেন কমে গেল? এটা কি জনাব নাহিদ ইসলাম বা এই শারজিস আলম, হাসানাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, এরা কি আসলে কখনো চিন্তা করে দেখেছেন? আমার মনে হয় তারা এখন পর্যন্ত সেই চিন্তাটা এখনো করছে না। আমি তাদের এই ভুলগুলো কি এবং তাদের এই ভুলের খেসারত আমরা যারা স্বপ্ন দেখেছি তারাও দিতে হচ্ছে এবং তারাও দেব। যদি এই নাহিদ ইসলামরা এই 5 আগস্টের পর তারা যদি রাজনৈতিক লোভ না লালসা না করতেন এবং রাজনৈতিক দল ঘোষণা করার সংকল্প না দেখাতেন, তাহলে কিন্তু আমরা যে স্বপ্নটা দেখেছিলাম এই ছাত্রদেরকে দিয়ে, সেই স্বপ্নটা সঠিকভাবে কার্যকরী হতো। যেমন বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন, যারা আসলে আওয়ামী লীগের সুবিধাভোগী না, এই লোকগুলো কিন্তু এই ছাত্রদেরকে সমর্থন করত এবং পুরো বাংলাদেশে 80 থেকে 85% মানুষ তাদেরকে সমর্থন দিত এবং তারা যেটা চায় সেটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হতো যদি শুধুমাত্র তারা যদি এই রাজনৈতিক দল ঘোষণা করার সংকল্প না করতেন। এই যে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতেছে, তারা কি বুঝে দল গঠন করতেছে নাকি না বুঝে দল গঠন করতেছে, আমার কিন্তু সন্দেহ রয়েছে। এবং তাদেরকে এই রাজনৈতিক দল গঠন করার জন্য কারা উস্কানি দিচ্ছে বা কারা তাদেরকে এইসব পরামর্শ দিচ্ছে, আমার মাথা ধরে না। বাংলাদেশে যে কটা রাজনৈতিক দল আছে, এই দলগুলোকে যদি সংস্কার করা যায় এবং এই দলের যে রাজনীতি, এই রাজনীতিকে যদি সংস্কার করা যেত, তাহলেই কিন্তু বাংলাদেশ নতুন এক বাংলাদেশে পরিণত হতো। এবং ছাত্ররা যেই স্বপ্নগুলো আমাদেরকে দেখাচ্ছে, এই স্বপ্নগুলো মোটামুটি 95% সফল হতো, হয়তো 5% সফল হতো না। আর দল গঠন করতে কি আসলে এই শুধুমাত্র অভ্যুত্থানের পরে দল গঠন করা যায়? যেমন তারা যদি আসলে এখন দল গঠনের চিন্তা না করে যদি শুধুমাত্র তারা মধ্যমপন্থায় থেকে এই সবগুলো রাজনৈতিক দলের কাছে যদি তারা বার্তা পৌঁছাতো যে আমরা এটা চাই, আমরা নতুন এই বাংলাদেশটা চাই, তাহলে এই ছাত্রদেরকে কাছে টানার জন্য সবগুলো দল কিন্তু টানাটানি করতো। মানে তাদের সমর্থন আদায়ের জন্য বা তাদের সাথে বিরুদ্ধে যাওয়া যাবে না, এরকম একটা পরিস্থিতিতে প্রত্যেকটা দল থাকতো, তাদেরকে কেউ সন্দেহ করতো না, কারণ তারা জনপ্রিয় থাকতো এবং তারা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারতো। এমনকি বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, সবাইকে নিয়ন্ত্রণ করতে পারতো। কারণ আওয়ামী লীগের যেসব সুবিধাভোগীরা আছে এরা কিন্তু আর রাজনীতি করতে পারবে না। যেসব ধান্দাবাজগুলো এই আওয়ামী লীগকে ধ্বংস করেছে এবং দেশকে ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে গিয়েছিল, এইসব ধান্দাবাজগুলো এখন দেখতেছেন যে এরা আর কথা বলছে না। কিন্তু সত্যিকার অর্থে যারা এই ভালো মানুষ আওয়ামী লীগের মধ্যে, যেসব লোকগুলো আসলে এই সিস্টেমটাকে পাল্টাতে চায়, এরাও কিন্তু ছাত্রদেরকে সমর্থন দিয়ে যেত। তাহলে বাংলাদেশে এই ছাত্ররা একটা সুপার হিরোতে থাকতো এবং তারা যা চাইতো সব কিছু বাস্তবায়ন হতো, সব কিছু।
রাষ্ট্র সংস্কার বলেন, দল সংস্কার বলেন, সংবিধান সংস্কার বলেন, সব কিছু হতো। কিন্তু তারা মারাত্মক ভুলগুলো করে গেছে এই রাজনৈতিক দল গঠন করতে গিয়ে। কেন বললাম? এই যে বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন বা জাতীয় পার্টি বলেন বা অন্যান্য যে দলগুলো ছিল, এই দলগুলো যদি আসলে এই ছাত্রদেরকে যদি নৈতিকভাবে সব জায়গায় সমর্থন দিয়ে যেত এবং বাধ্য থাকতো যে যেহেতু জনগণ তাদের এই দাবি দাওয়াগুলোর সাথে একমত, অতএব এদের বিরোধিতা করলে আমাদের দলটা পচে যাবে, আমাদের দলের উপর নেগেটিভ ধারণা তৈরি হবে মানুষের, এটা কিন্তু চিন্তা করতো এবং ছাত্ররাও বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারত। আর ছাত্ররা যদি দল গঠন করতে হয় তারা সেটা আগামী নির্বাচনের আগেও করতে পারত। আর বিএনপি এখন এত দ্রুত নির্বাচন চাই করতো না, বা এটা বলার সাহসও পেত না। বিএনপি অবশ্যই এই সরকারকে সুযোগ দিতে বাধ্য থাকতো, সেটা 2 বছর হোক, 1.5 বছর হোক, এটা দিতে বাধ্য থাকতো। কারণ তারা প্রকাশ্যে ছাত্রদের সাথে বিরোধে জড়াতো না, বা এই সরকারের সাথেও বিরোধে জড়াতো না। কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করবে, সেই দল আবার ক্ষমতায়ও যাবে, সেরকম স্বপ্ন যদি আসলে দেখে, তাহলে এই রাজনৈতিক দলটা আসলে বোকার স্বর্গে বসবাস করছে। নির্বাচনের আগ পর্যন্ত যদি এই রাজনৈতিক যে দলগুলো ছিল বাংলাদেশে, এই রাজনৈতিক দলগুলো যদি আপনার তাদের চাওয়া পাওয়ার বিরুদ্ধে থাকতো, তখন কিন্তু তারা জনগণের কাছে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এটা বলতে পারতো যে আমরা যেভাবে চাই আসলে রাজনৈতিক দলগুলো সেভাবে চায় না, তাই আমরা আমাদের মতো করে এই রাষ্ট্রটাকে গঠন করার জন্য আমরা একটা রাজনৈতিক দল তৈরি করতে চাইছি, আপনারা কি বলেন? প্রথমে জনগণের কাছে মতামত চাইতো, দেখতেন সেই দলটা আসলে অনেক জনপ্রিয় দল হয়ে যেত এবং সেটা কার্যকরী একটা দলে পরিণত হতো। কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উস্কানি দিয়েছেন। শেষ পর্যন্ত নাহিদ ইসলাম তার মন্ত্রিত্ব পদ ছেড়ে সেই দলের নেতৃত্ব দেওয়ার জন্য যাচ্ছেন। এখন এই ছাত্রদের যে নতুন দলটা, এই দলটার নেতৃত্ব দিয়ে নাহিদ ইসলাম কয়টা আসন পাবে আমার সন্দেহ রয়েছে। আমার কেন জানি মনে হয় যে তারা কোনো আসন আসলে পায় কিনা আমার সন্দেহ রয়েছে। যদি তারা এককভাবে নির্বাচন করে, হয়তো জনগণ নাহিদ ইসলাম সহ হয়তো কয়েকজনকে নির্বাচিত করতেও পারে, কিন্তু সেটা হয়তো খুবই কম হবে। যেটা রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা, সরকার গঠন করতে তাদেরকে প্রয়োজন হয় কিনা বা তাদের সে আসনগুলো প্রয়োজন হয় কিনা সেটাও সন্দেহ থাকবে। তাই মূল কথাটা হচ্ছে, নাহিদ ইসলাম যদি এই দলটা গঠন না করে, তিনি যদি সত্যিকার অর্থে শুধুমাত্র এই রাষ্ট্র, এই রাজনীতি, বাংলাদেশের যে রাজনীতির সিস্টেম, এটা যদি পাল্টানোর সংকল্প নিয়ে যদি তিনি এই সরকারে থাকতেন এবং সে অনুযায়ী যদি বক্তব্য বিবৃতি দিতেন, তাহলে সে যে এখন রাজনৈতিক দল করতেছে, এই দলের চাইতে কয়েক কোটি গুণ বেশি কার্যকরী হতো। এখন তিনি একটা দল গঠনের জন্য, সেই দলের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তার মন্ত্রিত্ব পদ ছেড়ে তিনি আসলে বেরিয়ে আসলেন। এখন এই নাহিদ ইসলাম সঠিকভাবে বুঝতে পারবেন যে আসলে রাজনীতি কী জিনিস। তিনি এখন আসলেই ভালোভাবে বুঝতে পারবেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি নাহিদ ইসলাম যেই রাজনৈতিক দল গঠন করবেন, এই দলে নাহিদ ইসলামকে আসলে এই যে ইয়াং জেনারেশন রয়েছে, এই ইয়াং জেনারেশনরা আসলে বিতর্কিত করে দেবেন, আর সেটা খুব দ্রুত করবেন। এর কারণ হচ্ছে, এই যে ছাত্রদের যে নতুন দলটা হচ্ছে, এই দলটার আসলে এখন পর্যন্ত কোন নৈতিকতার উপরে এই দলটা প্রতিষ্ঠা হবে সেটাও কিন্তু নিশ্চিত হয়নি। এখানে 3টা গ্রুপ কাজ করছে। একটা আমরা শুনতেছি এক্স শিবির, আরেকটা শুনতেছি এই বৈষম্য বিরোধী ছাত্রদের যারা সমন্বয়ক ছিল তারা, আরেকটা গ্রুপ হচ্ছে বামপন্থী কিছু ছাত্র নেতারা। এই 3টা গ্রুপ মিলে আসলে এই দলটা গঠন হচ্ছে। অতএব একটা দল চলে কিন্তু একটা নির্দিষ্ট নীতির উপর। এখন 3টা নীতি বা 3টা মতামত বা 3 ধরনের চিন্তাধারা যদি একটা দলের মধ্যে থাকে, সেই দলটা খুব দ্রুত ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই হয়তো তাদের দলকে কিংস পার্টি হিসেবে আসলে আখ্যায়িত করে অনেক তুচ্ছতাচ্ছিল্য করেন। আমি এই দলটাকে কিংস পার্টি হিসেবে তুচ্ছতাচ্ছিল্য করতে চাই না, কারণ বিএনপিও কিন্তু কিংস পার্টি, জাতীয় পার্টিও কিন্তু কিংস পার্টি, কিন্তু
বিএনপি এবং জাতীয় পার্টি তারা ক্ষমতায় থেকে যে দলটা গঠন করেছে সেই দলটা কিন্তু সফল হয়েছে, যথেষ্ট সফল হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নাহিদ ইসলামরা যে দলটা গঠন করছে সেই দলটা আসলে এই জাতীয় পার্টি বা বিএনপির মতো ততটা সফল হবে কিনা আমার সন্দেহ রয়েছে। কারণ এই দলের নেতৃত্ব যারা দেবে বা এই দলটা যদি 3টা মতাদর্শের ভিত্তিতে যদি গঠন করা হয় তাহলে এই দলে মতানৈক্য হবে খুব দ্রুত। কারণ তেল এবং পানি আসলে কখনো মিল হতে পারে না। বামপন্থী ছাত্রনেতাদের চিন্তাধারার সাথে এই ছাত্র শিবিরের এক্স নেতা বলেন আর এই ইসলামী মানা যেই লোকগুলো রয়েছে তাদের সাথে কখনো মিল হবে না। আবার এই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে যদি কেউ যদি মধ্যম পন্থা থাকে, এই মধ্যম পন্থাদের সাথেও আসলে কখনো আদর্শিকভাবে মিল হবে না। তাই এই দলের মধ্যে আসলে ভাঙন সৃষ্টি হবে খুব দ্রুত। অতএব আমি যেটা মনে করি, নাহিদ ইসলাম যদি এখন দল গঠন না করে বা দল গঠনের চিন্তা যদি না করে এবং এই দলটার প্রতি তারা যদি আকৃষ্ট না হয়ে এই দল গঠন না করে, তারা যদি সম্পূর্ণরূপে মধ্যম পন্থায় থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তারা যদি প্রভাবিত করতে পারতো এবং রাজনৈতিক সিস্টেমটাকে যদি তারা পরিবর্তন করে দিত, সেটাই হতো তাদের জন্য মঙ্গলজনক এবং এই বাংলাদেশের জন্য মঙ্গলজনক। এবং পরবর্তীতে তারা ঠিক নির্বাচনের আগে তারা দল গঠন করতে পারত। একটা দল গঠন করলেই দলটা কিন্তু রাতারাতি ক্ষমতায় চলে যাবে না এবং রাতারাতি সফলতাও দেখাতে পারবে না। একটা দল চালাতে বা একটা রাজনৈতিক দলকে আসলে প্রতিষ্ঠিত করতে অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক বুদ্ধির প্রয়োজন হয়, অনেক পরিস্থিতির প্রয়োজন হয়। বর্তমান এই পরিস্থিতিতে এই ছাত্ররা যে দলটা করবে এই দলের ভবিষ্যৎ আমি খুব একটা ভালো দেখতেছি না। এবং এই নাহিদ ইসলামের প্রতি আমার এখন শেষ পরামর্শ হচ্ছে, যা হওয়ার হয়েছে এবং আপনারা কোন পরিকল্পনায় হাঁটতেছেন বা কোন পরিকল্পনা নিয়ে রাজনৈতিক দল করতেছেন সেটা আপনি ভালো জানেন। কিন্তু আমি মনে করছি যে আপনাদের এই মুহূর্তে এই দল গঠন করা এবং দলের ঘোষণা দেওয়াটা জরুরি বিষয় ছিল না। জরুরি বিষয়টা রেখে আপনারা খুব কম জরুরি বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা করতেছেন এবং ভুল পদক্ষেপ নিয়েছেন। কিন্তু এখন আরেকটা কাজ এখন নাহিদ ইসলামের করা উচিত, সেটা হচ্ছে তিনি এই উপদেষ্টা হওয়ার আগে তিনি আসলে কত টাকার মালিক ছিলেন, কী পরিমাণ সম্পদের মালিক ছিলেন এবং উপদেষ্টা থেকে বের হওয়ার পর তিনি কী পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বা তার এখন কতটা সম্পদ রয়েছে, এই হিসাবগুলো জাতির সামনে উপস্থাপন করা প্রয়োজন এবং সঠিকভাবে সেটা উপস্থাপন করা প্রয়োজন। কারণ এর বিরুদ্ধে কিন্তু অনেক লোক লেগে রয়েছে। অতএব ভুলভাল যদি তথ্য দেন তাহলে কিন্তু আরও বেশি বিতর্কিত হবেন। অতএব রাজনৈতিক দল গঠন করার আগে আপনাকে এই আপনার সম্পদের সঠিক হিসাবটা দিয়ে তারপর আপনি দলীয় প্রধান হন। আমি ছাত্রদের যে নতুন দলটা হবে এবং জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে যে দলটা হবে তার সফলতা কামনা করছি এবং তার সফলতা কামনা করে এখনকার মতো এখানেই আমার এই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।